শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও শুভ সকাল, শীতের সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শীত তো বেশ ভালোভাবেই জেঁকে বসেছে সারা দেশ জুড়ে, তাই এই সময়টায় নিজের যত্নের পাশাপাশি পরিবারের যারা বয়স্ক রয়েছেন, যারা শিশু রয়েছেন, তাদের যত্নের বিষয়ে যেন আমরা একটু খেয়াল রাখি। চমৎকার একটি সকাল আজ অপেক্ষা করছে আমাদের জন্য। চমৎকার একজন অতিথি রয়েছেন, তার সঙ্গে পুরোটা সময় জুড়েই আমরা গল্প করব। শুভ সকাল, শীতের সকালের শুভেচ্ছা। কেমন আছো? তোমাকেও ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর শীতের সময়টা কেমন কাটছে, কিভাবে যত্ন নিচ্ছ নিজের? নিজের যত্ন তো আসলে একটু নিতেই হয়। শীতের সকাল মানে আসলে সুন্দর সকাল। আমার সব ঋতুই পছন্দ, যদিও বর্ষাটা একটু সত্যি বেশি সুন্দর। আমার তো আজকে ঘুম থেকে উঠতে খুব খারাপ লাগছিল। সকালটা একটু, তবে তুমি যদি একটু আর্লি বিছানায় চলে যাও সেক্ষেত্রে মনে হয় কিছুটা আর্লি ওঠা সম্ভব, হ্যাঁ, তাই না? আর্লি ওঠা সম্ভব। এবং তুমি যত্ন নেওয়ার ব্যাপারে বলছিলে, আসলে নিজেদের পাশাপাশি পরিবারে যারা বয়োবৃদ্ধ রয়েছেন, একদম। শিশু রয়েছেন, যেটি তুমি সবাইকে জানালে, এটা আসলে আমাদের সবারই চেষ্টা করা উচিত। আজকে আমাদের সঙ্গে বিশেষ মানুষ রয়েছেন, কৃষি নিয়ে কথা বলবো, চলো জানাই কে আছে জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কৃষি বিজ্ঞানী ও শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ হেল বাকি। চলুন আমরা চমৎকার মানুষটিকে স্বাগত জানাই। শুভ শুভ সকাল। সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আপনাদেরকে অসংখ্য, আমি আলহামদুলিল্লাহ ভালো, আপনারাও? আমরা অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, শীত আসলে কেমন কাটছে আপনার? এবার তো প্রচন্ড শীত পড়ছে খুব শীত- অল্প সময়ের মধ্যে। বেসিক্যালি আমি শীতের থেকে একটু গরমটা বেশি পছন্দ করি। তাই? শীতটা আমার কাছে মানে একটু চাপ বেশি হয়, একটু প্রস্তুতি লাগে। প্রস্তুতি লাগে। আর হলো যখন তখন যেখানে ইচ্ছা বের হওয়া যায় না। আমি একটু পছন্দ করি হলো যে ড্রেসটা জাস্ট খোলামেলা ড্রেস, রিল্যাক্স বেশি। তো এখন একটু শীতে সেটা সম্ভব একটু না। থুবু হয়ে থাকতে হচ্ছে। স্যার, আমরা একেবারেই শৈশব থেকে শুরু করি। আপনার শৈশব তো কেটেছে নীলফামারীতে। শৈশব বেড়ে ওঠা কেমন ছিল একটু শুনি। আমার এই শৈশবের জায়গাটা হচ্ছে যে একটু ভিন্ন ধরনের আর কি। এটা হলো আমার গ্রাম হচ্ছে খামারগাঁ গ্রাম। এটা নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মধ্যে অংশগত। ওখানে শৈশবে আমার স্কুল যেটা ছিল সেটা হলো যে ছোটবেলার থেকে স্কুলে যাইতাম। সেখানে কোনো নিয়ম ছিল না, যেমন এখন আমরা দেখি যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব টেনশন আছে, স্কুলে নিতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা ছিল না। বাসার থেকে কখন বের হয়ে যাইতাম, বন্ধুরা সহ ছোটবেলায় বের হয়ে যায়। রাস্তার মধ্যে ক্লাস আছে, ক্লাসের আগে একটু, হয়তো আপনারা এই খেলাটা জানেন কিনা, এটা হলো যে গুটি খেলা বলে আর কি, মার্বেল ছোট ছোট নিয়ে খেলতাম। মার্বেল খেলা। মার্বেল খেলা। এরপরে হয়তো স্কুলের ক্লাসের ফাঁকে ফাঁকে ওখানে হলো যে গোল্লা ছুট, অনেক সময় আছে গাছের মধ্যে গাঙ্গুলি বলে আর কি এটাকে। ওখানে একজনকে চোখ বেঁধে দিয়ে সবাই মিলে একসাথে তাকে বিরক্ত করতাম। অনেক সময় দেখা গেছে যে গাছের ডাল ভেঙে অনেকে পড়ে গেছে। এরকম মানে বেশ রসিকতার সময়গুলো বেশ, মানে ওইগুলো স্কুলে যাবার আগে এক ধাপ খেলা, এক ধাপ খেলা। এরপর স্কুল থেকে বের হওয়ার পরে আরেক ধাপ খেলা। আরেক ধাপ। এরপরে বাসায় এসে একটু হলো মায়ের খাওয়া, এটা নরমাল একটা সিস্টেম ছিল, মানে রুটিন ছিল না। আসলে স্যার, গ্রামে বড় হওয়াটাও আসলে অনেক বেশি সৌভাগ্যের। এরপরে বিকেলের দিকে হয়তো দেখা যাচ্ছে যে আমরা এলাকা ভিত্তিক কিছু কম্পিটিশন ছিল, ম্যাচ ছিল। এক গ্রাম থেকে আরেক গ্রামের সাথে কিংবা এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে ম্যাচ হতো আর কি, তাদের সাথে প্রতিযোগিতা। আমরা হয়তো বাসার থেকে বের হতে দিচ্ছে না, মানে আমার সামনে পরীক্ষা, হয়তো জুনিয়র বৃত্তি পরীক্ষা আছে কিংবা স্কলারশিপের প্রাইমারি পরীক্ষা আছে। আব্বা নর্মালি ফলো করতে হলো যে উনি দেখতেন যে আমি হয়তো সম্ভব, আমার যারা বন্ধু আছে 2-1 বাসার কাছে একটু ঘোরাঘুরি করলে বুঝতো যে আসলে এর কোনো জায়গায় হয়তো খেলা আছে। আর মাঝে মাঝে পা ভেঙে নিয়ে আসতাম, খোঁড়া করে, মানে আস্তে আস্তে হাঁটতাম। তখন আব্বা এসে কানটা জোরে জোর দেওয়া দেখি, জোর দিতে পারতাম না, কারণ পা অলরেডি মানে মস্কায় গেছে। তো এটা ছিল একটা মানে কন্টিনিউয়াস প্রসেস আর কি এটাই, এবং এগুলোর মধ্যে আলাদা ধরনের মজা ছিল একটা।
বাবা মায়ের কাছ থেকেও তো অনেক বেশি ভালোবাসা প্রশ্রয় পেতেন, যতটুকু শুনলাম আসলে বুঝলাম যে বাবা মা অনেক বেশি উদার ছিল, তাই না? উদার ছিল। মানে আসলে হলো যে গ্রাম এলাকার প্রত্যেকটা পরিবারেই শুধু মা বাবার একটাই চিন্তা থাকে যে কোনো খারাপ ছেলেপেলের সাথে নেশায় জড়িত না হওয়া, এইটা ছিল তাদের একটা ভয়। কিন্তু গ্রামের মধ্যে যারা বেড়ে উঠছে প্রত্যেকটা লোকেই, তাদের আসলে লাইফটা ছিল একটা খোলামেলা। এখানে যেমন আজকের সাথে যদি আমরা মানে আমার ছেলে কিংবা আমার সাথে যদি তাদের তুলনা করি, তাহলে দেখা যায় যে এটা বিরাট একটা গ্যাপটা কোন জায়গায়। আমাকে আমার মা বাবা কিন্তু স্কুলে নিয়ে যায়নি। আমি টিউশনি প্রাইভেট পড়তে গেছি অনেক দূরে, সাইকেলে করে চলে গেছি। অনেক ভালো টিচার ওখানে পাওয়া যায় না, কিন্তু হয়তো যারা আছেন দুই একজন হয়তো অনেক দূরে আছেন, সবাই ওখানে ছুটে যায়। ভোরবেলা ওখানে গিয়ে পড়ে আসতেছি। আজকে এসে আমাদের কোনো মানে ওখানে গেম, এখন যদি আমরা চিন্তা করি মোবাইলের গেম, আমার ছোট্ট বাচ্চা যেটা 3.5 বছর, সে কিন্তু দেখা যাচ্ছে যে গেম খেলছে, মোবাইলে গেম খেলছে, মানে তাকে আর কোনো শেখানোর দরকার নাই। কিন্তু ওই সময়টা আবার আমাদের ছিল গেম ছিল না, এরকম ধরনের কোনো। তা আমাদের একমাত্র জিনিস ছিল বাইরে ছুটাছুটি করে খেলাধুলা করা। তার মানে ওখানে ইন্টারাকশনটা ছিল কিন্তু হিউজ, একদম একদম ইন্টারাকশন ছিল। আর আজকে আমাদের ছেলেমেয়ে যারা আছে তারা কিন্তু ওই এক জায়গার মধ্যে পড়ে গিয়ে তাদের কিন্তু সোশ্যাল ইন্টারাকশনটা কম। আমাদের সাথে কিন্তু তাদের ডিফারেন্সটা এই জায়গাতে। ফলে আমাদের যে কোনো জায়গায় আমরা ছোটবেলায় স্কুল থেকে বের হয়ে গিয়ে রংপুরে চলে গেছি, ওখানে গিয়ে মেসে থাকছি, মানে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আমরা আমাদেরকে কন্ট্রোল করছি। কিন্তু এখনকার সাথে ডিফারেন্সটা এটাই যে আমার সোশ্যাল ইন্টারাকশনটা ছিল আমাদের খুব বেশি, আর এখনকার বাচ্চা যারা আছে তাদের কিন্তু সোশ্যাল ইন্টারাকশনটা খুব কম, নাই বললেই চলে একেবারে। এটা একটা বড় ডিফারেন্সে অবস্থান করছে। স্যার, পৃথিবীটা হয়তো বা হাতের মুঠোয় চলে এসেছে, মুঠোফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, কিন্তু দিন শেষে আসলে মানুষ একা হয়ে যাচ্ছে। মানুষের বন্ধুর খুব অভাব, প্রিয় মানুষের সান্নিধ্য থেকে আসলে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আপনার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। স্কুল কেমন ছিল, কেমন কেটেছে, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক? স্কুলে আমি মানে আমার স্কুলটা ছিল হলো যে আমার পড়াশোনার স্টাইলটা একটু ভিন্ন ছিল। আমার বাবা একজন সমাজসেবক, অর্থাৎ ওনার সবসময় চিন্তা থাকতো যে কিভাবে লোকজনের মধ্যে সহজ করা যায় কোনো কিছু, সেটা স্কুল হতে পারে, কলেজ, মাদ্রাসা। তো উনি এই জায়গাগুলো এস্টাবলিশ করছেন নিজেই। আচ্ছা, চমৎকার। তো আমার বাসার কাছেই স্কুল, যেটা আমার আসলে ছোটবেলায় খুব ইচ্ছা ছিল যে আমি কোরআনের হাফেজ হব। তো এটার জন্য আমি প্রায় সময় আমার হলো যে মামা ছিলেন একজন, উনি কোরআনের হাফেজ, খুব ভালো লাগতো আর কি, যখন কোরআন তেলাওয়াত করতো তখন ভালো লাগতো। এই জন্য আমি ওই জায়গার থেকেই মনে করলাম যে কোরআনের হাফেজ হব। তা আমি প্রাইমারি স্কুলে যখন প্রাইমারি বৃত্তি পেলাম, তখন আব্বা বলল যে এখন আর বয়স হয়ে গেছে, এখন আর ওখানে যাওয়া ঠিক হবে না, তুমি কলেজ মানে স্কুলে, হাই স্কুলে ভর্তি হয়ে যাও। আচ্ছা। তো এই জায়গাটাতে যেটা ছিল যে স্কুলটা যেহেতু আমার আব্বার নিজস্ব গড়ানো স্কুল, আচ্ছা, তো উনি ওই স্কুলে আমি কিংবা আমার বড় ভাইও আমরা পাশাপাশি একসাথে পড়তাম আর কি। আমিও এগ্রিকালচারে পড়াশোনা করতাম হাজী দানেশে, আর আমার বড় ভাই পড়াশোনা করতে শেরে বাংলা কৃষি। একসাথে একই ইয়ারে আমরা ভর্তি হয়েছি, পরীক্ষা আমি এখানে দিয়েছিলাম। তো এখানে যেটা হয়তো কি, উনি স্কুল থেকে আমি যদি চলে যাই, আমি জেলা স্কুলে ভর্তি হলাম রংপুর, তো ওইখানে দেখা যাচ্ছে যে শিক্ষকরা সবাই বাসা চলে আসতো। বাসা চলে এসে বলতো যে তোমার বাবা কষ্ট করে স্কুল তৈরি করছে, তুমি যদি চলে যাও তাহলে অন্য ছাত্ররা কেউ থাকবে না। ফলে শিক্ষকরা খুব মানে তাদের দেখতাম যে খুব আন্তরিকতা ছিল প্রচুর। এই আন্তরিকতার জায়গা থেকে এবং আমার আব্বার ইচ্ছে হলো যে তুমি এখানে থাকলে সবাই পড়বে, পড়াশোনা করবে, আর পড়াশোনা তোমার নিজের উপর নির্ভর করবে। এখন তুমি যদি মনে করো যে ভালো কোনো টিচারের কাছে গিয়ে পড়বা, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। তখন আমি করতাম কি, এখানেই পড়তাম, আমার ওই গ্রামের আব্বার তৈরি করা স্কুলটাতেই পড়তাম। আচ্ছা, ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। দর্শক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ বাকি একজন স্বনামধন্য কৃষি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক।
যিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা এবং গবেষণায় নিয়োজিত। তিনি কোরিয়ার চুম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কৃষিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে সেখানে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। 2 দশকের বেশি সময়ের শিক্ষকতা ও গবেষণা অভিজ্ঞতায় তিনি ফসল উৎপাদন প্রযুক্তি, স্ট্রেস ফিজিওলজি, বীজ বিজ্ঞান, টেকসই কৃষি ও উদ্ভিদ পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার তত্ত্বাবধানে বহু পিএইচডি ও এমএস গবেষণা সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের কৃষি গবেষণাকে সমৃদ্ধ করেছে। তিনি 2টি হাইব্রিড ভুট্টার জাত উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত অসংখ্য গবেষণাপত্র, প্যাটেন্ট ও বই তার গবেষণাগত সক্ষমতার স্বাক্ষর বহন করে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা এবং খরা সহনশীল ফসল উন্নয়ন তার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র। আমরা আবারও তার কাছে চলে যাই। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি বাবার স্কুলে যেহেতু ছিল, বাবার স্কুলে বাবা চাচ্ছেন আপনি পড়েন, সেই স্কুল জীবনটা নিয়ে যদি একটু আমরা জানতে চাই। ওখানে আমি স্কুলে পড়াশোনা করতাম, বন্ধুরা ছিল অনেক অনেক। আসলে গ্রাম এলাকায় বিভিন্ন ধরনের বন্ধু থাকে। এখানে মূলত যেমন শহরের একটা স্কুলে সোসাইটির বিভিন্ন ধরনের লোক থাকে, ওখানে কিন্তু সব নিম্নবিত্ত কিংবা এরকম ধরনের, ফলে তাদের মানে ভালোবাসাটা খুব গভীর, সরল। এটা সরল, এখানে কোনো স্বার্থ নাই। শিক্ষকরা ছিলেন ওনারা সবসময় যেটা থেকে বাবা, ওদের একটা ধারণা ছিল যে শিক্ষক, গুরু, দোয়াই যথেষ্ট। এই জায়গা থেকে ওনারা যখন মানে আন্তরিকভাবে দোয়া করতেন যে তুমি এখানেই পড়ো, এখান থেকেই ভালো করতে পারবা। এবং ওনাদের মানে ভালোবাসাতেই, এবং হলো যে বিভিন্ন জায়গা থেকে আবার আমি যদিও স্কুলে পড়তাম, কিন্তু পরে চিন্তা করলাম যে না, আমি শহরে আমাদের একটা স্কুল ছিল কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আমি মূলত এখানে থাকলেও পড়াশোনাটা ওদের সাথেই করতাম। মানে আব্বা আবার ওখানে ঠিক করে দিতেন যে ওখানে স্যাররা ছিলেন, কয় তোমার ছেলেকে এখানে পাঠাই দাও, ও খুব ভালো, পাঠাই দাও। তা আমি ওখানে গিয়ে ওদের সাথে কম্পিটিশন করতাম, কিন্তু পরীক্ষায় কিন্তু ওদের সাথে ফার্স্ট হইতাম। আবার ওই ফাইনালি গিয়ে যখন জুনিয়র বৃত্তি পরীক্ষা, সেখানে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে গেলাম। আমি রেজাল্ট শুনতে গেলাম ওই কিশোরগঞ্জ স্কুলে। তা আমার একজন স্যার ছিলেন যিনি পড়াইতেন আর কি, উনি আবার শরীর চর্চারও কাজ করতেন, ফুটবল খেলাও শিক্ষা দিতেন। তো স্যার বললেন যে তোমার রেজাল্ট, বলছে তোমার নাম কি অমুক। রেজাল্ট দেখার পর বলছে তুমি কিন্তু সাইকেল নিয়ে আসছো, তোমার সাথে কেউ আছে? ও না স্যার। তুমি সাইকেল খুব আস্তে চালায় যাবা। আচ্ছা, তখন বুঝলাম যে রেজাল্ট ভালো আছে। স্যার বললেন যে তুমি ফার্স্ট হয়েছো নীলফামারী। স্যার, আপনার বাবা খুব সচেতন ছিলেন যেন আপনি খুব ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে বাবার কি কোনো চাপ ছিল যে বড় হয়ে তোমাকে এটা হতে হবে, বা আমাদের লাইফের একটা এইম ইন লাইফ থাকে সবসময়, যে লক্ষ্য থাকে, ব্যাপারটা কি ছিল? বাবা কি চাইতেন আসলে? নির্দিষ্ট কোনো বাবার আসলে আমার আব্বার এই ধরনের কোনো চাহিদা ছিল না যে এইটা হবে, এইটা হতে হবে এটা। কিন্তু ওনার মনে হয়েছিল যে না, এগ্রিকালচার যেটা আছে, কৃষিটাকে উনি ভালোবাসতেন। আচ্ছা। এবং ওনার চিন্তা ছিল যে যেখানেই কাজ করো সেটা হলো যে সমাজ সেবা হইতে হবে, মানুষের কল্যাণ, সেবামূলক কাজ হতে হবে, এই ধরনের জিনিসটাকে উনি পছন্দ করতেন এবং নিজেও করতেন এই কাজগুলো। এমন অনেক কিছু ইয়ে আছে যে গ্রামে স্কুল আছে, ওখানে ভোট কেন্দ্র আছে, এখন দেখা যাচ্ছে যে এই এলাকার লোক অন্য এলাকায় গিয়ে ভোট দিতে যায়, ওখানে মারধর করে চলে আসে। মানে হঠাৎ করে মনে হলো যে না, গ্রামের লোকজন, আবার লোকজন হলো যে গ্রামে যারা আছে আব্বাকে বলতেন যে এরকম যে ওইখানে গেলে আমাদের আসলে জীবনের হুমকি থাকে, আপনি একটা ভোট কেন্দ্র নিয়ে আসেন। দেখা যেত যে নিজের থেকে মানে আমাদেরকে কিছু বলতেন না, চুপ করে কোনো একটা জায়গায় জমি এগ্রিমেন্ট রেখে ওই টাকা দিয়ে ঢাকার থেকে ভোট কেন্দ্র করে নিয়ে খুলে দিচ্ছে। এখন গ্রামের লোকজন কিন্তু দূরে যাচ্ছে না, মানে যখন যেটা যার দরকার এটা যখনই তাকে বলতেন তখনই কিন্তু উনি এটা যেমন করে হোক মানে ভিতর থেকে এটা করে ফেলতেন, কিন্তু জানতো না কেউ। পরে যখন প্রকাশ পাইতো তখন জানতে পারতো। আচ্ছা, তার মধ্যে এটা একটা ছিল, মাদ্রাসা, বিশেষ করে হলো যে হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা,
এগুলো নিয়েও তার কন্টিনিউয়াস এগুলো নিয়ে কাজ ছিল আর কি। মানে সমাজ সেবামূলক কাজ উনি এটা প্রতিনিয়ত ছিল তার হলো যে, এবং বেশ উদার মনেরও ছিলেন। আপনি যেটি বলছিলেন যে আপনি খেলাধুলায় এত বেশি সম্পৃক্ত ছিলেন, কিন্তু পড়াশোনাটাও আপনার ঠিক ছিল, এবং পাশাপাশি আপনি নাটক, কবিতা আবৃত্তি এগুলোও মনে হয় করতেন। আমি ওই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা ছিল যেগুলো, জি। ফুটবল খেলা কিংবা দৌড়, বিভিন্ন ধরনের বাৎসরিক যে খেলাগুলো থাকে, ফুটবলটা ছিল সবচেয়ে বেশি আর কি। এটা আমি মানে বেশি বাসার প্রিয়। থেকে বের হয়ে চুপ করে গিয়ে বাইরে খেলে আসতাম, মানে এটা কন্টিনিউয়াস ছিল। এটাতে মানে আব্বার যে চাপটা ছিল যেটা, সেটা হলো যে খেলাধুলাতে সমস্যা নেই, কোনোটাতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে পরীক্ষার আগের খেলাটাকে উনি কোনোভাবেই পছন্দ করতেন না। কারণ হলো যে ওই সময় হয় পা ভাঙ্গা, যে কোনো একটা ঘটনা ঘটতো, যার কারণে ওইটাকে উনি বেশি মানে বেশ দুরন্তই ছিলেন, না হলে আসলে পা ভাঙার বিষয়টা তো আসে না স্যার। না, খেলা ছিল ওরকম আচ্ছা। মানে খুব মানে খুব স্পিডে খেলা ছিল তো, যার কারণে। এবং আমাদের মানে যে টিম ছিল এলাকার, সেগুলোর মধ্যে আমি মানে বেশি একটু, আমাদের 2-1 বন্ধু ছিল বেশি রিস্ক নিয়ে খেলতাম। বাহ। আর আমাদের তো এরকম ধরনের প্রোটেকশন ছিল না, যে বুট জি। পরা এগুলান, ফলে বেশি আঘাতটা পাইতো আর কি, এই ভয়টা ছিল বেশি। এত কিছুর পরও তো স্যার রেজাল্ট খুব ভালোই করলেন আপনি। এসএসসি তো প্রথম বিভাগ পেয়েছিলেন সেই সময়, কেমন ছিল সেই অনুভূতি? কারণ তখনকার সময় স্যার যারা আসলে সাকি পাশ করতো, মিষ্টি বিতরণ হতো, পত্রিকায় নাম আসতো, কেমন ছিল স্যার শুনি? পড়াশোনার জায়গাটাতে আসলে হলো যে এই মানে আমার যে অভ্যাসগুলো ছিল, সেটা হলো যে আমি পরীক্ষা শেষে, একটা পরীক্ষা শেষ হওয়ার পরে বসে থাকতাম না। আমি যেটা করতাম, স্কুলে নতুন পড়া শুরু হওয়ার আগেই আমার যারা সিনিয়র ছিলেন এলাকায়, বড় ভাই যারা এরকম, তাদের কাছ থেকে বই নিয়ে আসতাম, নিয়ে ওই সময়টাতে বসে পড়তাম। পড়তেন? মানে আমার একটা ধারাবাহিক একটা টার্গেট থাকতো যে না, এইটা শেষ করে ফেলবো। তখন হলো যে, এবং এটার জন্য যার কাছে হেল্প নেওয়া দরকার সবার কাছে হেল্প নিতাম। মানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল যে শিক্ষার জায়গাটাতে যখনই আমরা মনে করব যে আমি ওর চাইতে বেশি জানি, তখনই কিন্তু নিজের ক্ষতি হবে। এক একজন এক এক ধরনের জ্ঞানের অধিকারী, বলে সবার কাছে পরামর্শ নিলেই পরে হয় কি, এখানে কম্বাইন্ড ইফোর্টটা ফাইনালি গিয়ে দাঁড়ায় কি এর ভালো একটা ফলাফল আসে। কৃষি শিক্ষার প্রতি আগ্রহ, এটা একটু জানার খুব ইচ্ছে আমাদের। এটা কি একদম একটু বাবার কাছ থেকে আসলো এরকম, নাকি এটা আসলে একেবারেই নিজ থেকেই তৈরি হয়েছে? এটা আমি আসলে, প্রত্যেকটা লোকের একটা টার্গেট থাকে আর কি, একটা উইকনেস থাকে। যদি ওই ছোটবেলার থেকে কৃষির সাথে যুক্ত, যে একবারে কৃষিতে পড়বো, এটা আসলে এইরকম ধরনের কোনো স্পেসিফিক টার্গেট ছিল না। আমি ঢাকাতে যখন আমার বন্ধু ছিল কয়েকজন, আমরা বুয়েটে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এরকম জায়গাগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য কিছু সাবজেক্ট ছিল স্পেসিফিক, এরকম নিয়ে পড়াশোনা করছিলাম, এখানে ঢাকাতে কোচিং করছিলাম। তো কোচিংয়ের চলাকালীন অবস্থায় এক পর্যায়ে এই কৃষি, এটার পরীক্ষা সবার শেষে হতো, এই পরীক্ষাটা সবার শেষে হতো। তো অন্যগুলো পরীক্ষা চলাকালীন অবস্থায় আমি হঠাৎ করে, আমি থাকতাম হলো যে ওই জিয়া কলোনিতে, এখানে থাকতাম, ওই ফার্মগেটে কোচিং করতাম। তো আমার বন্ধু যারা ছিল কলেজের, তারা একসাথে থাকতাম, বেশ ভালো কাটতো আর কি। আমি যখন এখান থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, অসুস্থ বলতে হলো যে এই জায়গায় ওই পানির প্রবলেমটা বেশি, গ্রাম থেকে হঠাৎ থেকে এখানে আসা, তো পানির প্রবলেমের কারণে জন্ডিসের আক্রমণ হয়। আমি এখান থেকে সরাসরি পরে রাগ করে ঢাকা ছেড়ে চলে যাই। আচ্ছা। রংপুরে গিয়ে আবার বন্ধু যারা আছে ওদের সাথে আবার মেসে উঠে যায়, আর যেখানে ছিলাম আগে ওখানে ভালো লাগতো, মানে রংপুরে মানে সব পরিচিত, এনভায়রনমেন্টটা পরিচিত। ওখানে থাকার পরে হঠাৎ করে পরীক্ষা দিলাম, আমার বড় ভাই আমি একসাথে পরীক্ষা দিলাম শেরে বাংলাতেই। শেরে বাংলা তখন কৃষি ইনস্টিটিউট ছিল আর কি, কলেজ। এখানে পরীক্ষা দেওয়ার পরে আমার হয়ে গেল হাজী দানেশ কৃষি কলেজে, আমার বড় ভাই এই জায়গাতে থাকলো। এখন আমি ওখানে ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আমার আব্বা বললেন যে তোমার ওখানেই যেতে হবে। ওনার কথা হচ্ছে যে তুমি যদি না যাও, মানে আমাদের ওইখানে যারা কৃষি অফিসার যারা ছিল কিংবা এই ধরনের যারা, তারা আব্বার সাথে খুব ঘনিষ্ঠ ছিল, তারা বললো যে ভালো হবে,
তা আব্বা বললেন যে তুমি ওখানে চলে যাও। পরে আমি ওই জায়গা থেকে ওখানে চলে গেলাম, চিন্তা করলাম যে ওখানে যাব, একটু সামনের দিকে ফাঁকা সময়ে আবার নেক্সট পরীক্ষা যখন আসবে তখন এডমিশন টেস্ট দেবো। কিন্তু ওখানে গিয়ে কলেজের মধ্যে যারা বড় ভাই ছিলেন জি। তাদের সাথে যখন আমি মিশে গেলাম, কিছুদিন পরে দেখলাম যে মনে হয় যেটা একটা পরিবার। বাহ, মানে যে জিনিসটা হচ্ছে কি একটা আন্তরিকতা তৈরি মনে হয়ে গেল যে ওইটা এনভায়রনমেন্ট ছেড়ে আর আসার কোনো ইচ্ছে হলো না। তখন পরে আমাকে আমার একজন মানে হাজীজানের সে একজন প্রফেসর আছেন, বড় ভাই, উনি আমাদের সাথে মানে উনি আমাদের সিনিয়র ছিলেন, ওনাকে বললাম যে এরকম কি করা যায়। উনি পরামর্শ দিতেন, উনি সবসময় পরামর্শ দিতেন, প্রফেসর মানে আবু হাসান নামে। আচ্ছা মানে খুব ওনার কাছে আমি পরামর্শগুলো সবসময় নেই আর কি। তো উনি বললেন যে আমি ঢাকা ইউনিভার্সিটির থেকে স্ট্যাটিস্টিক বাদ দিয়ে কিন্তু হাজীজানে আসি। উনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি সবসময় তাকাবা নিচের দিকে, তোমার থেকে যারা তোমার বন্ধু যারা আছে তারা কি অবস্থায় আছে, তাহলে তুমি স্যাটিসফাই থাকবে। আর যদি তুমি উপরের দিকে তাকাও যে আমার বন্ধু ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাহলে তুমি হতাশ হবা। তা আমি ওনার পলিসিটাকে ফলো করে ওখান থেকে শুরু করলাম যে না, আমি কৃষি বিজ্ঞানী হব। মানে বিশেষ করে হলো যে ধান গবেষণা, কৃষি গবেষণা, এগুলো জায়গাতেই গবেষণার মধ্যে যুক্ত হবো। এটা হলো যে নতুন ধরনের কৃষকের কল্যাণে কাজ করব। সেই জায়গা থেকে কি স্যার অ্যাগ্রোনমি বিষয়ে আপনি এমএস করলেন? বিষয়টা কেমন ছিল? অ্যাগ্রোনমি বিষয়টা হলো যে আমাদের এগ্রিকালচারে দুইটা সাবজেক্ট আছে। আচ্ছা একটা আছে যে মাঠ ফসল যেগুলো ধান, গম, ভুট্টা এই ধরনের যেগুলো আছে, তেল, মশলা মানে তেল, এগুলো যেগুলো যা আমরা এই অ্যাগ্রোনমিতে কাজ করে। আর একটা সাবজেক্ট আছে হর্টিকালচার, ওটা হচ্ছে সমস্ত ফল জাতীয় মশলা, সবজি, এইগুলো নিয়ে কাজ করে ওরা। তো এই জায়গাটাতে আমি আসলাম, শুধু অ্যাগ্রোনমিতে আসছে আমি আসলে কারণটা কি, অ্যাগ্রোনমির এই জায়গাতে আমি ভর্তি হলাম, মাস্টার্স করতে ভর্তি হলাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তখন ওটা ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট ছিল, ইপসা নামে আর কি। তারপরে তো বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, এখন নাম চেঞ্জ হয়ে গেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ওই সময়ের মধ্যে আমি ওখানে আবার ওই বললাম যে ওই বড় ভাই উনি ওখানে মাস্টার্স করেন, ওনাকে আমি বললাম যে আমার এখানে কোন সাবজেক্টটাতে ভর্তি হলে পরে ভালো হবে। কারণ আমার টার্গেটটা হলো দাঁড়ালো যে আমি এই জায়গার মধ্যে ভালো করলে আমার এখানে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের হাজীদানের সের এক বড় ভাই ওখানে আগে মানে ওই জায়গার গ্রাজুয়েট নাই, মানে আন্ডার গ্রাজুয়েট নাই, ফলে এখানে ভালো রেজাল্ট করলে এখানে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গা থেকে উনি আমাকে পরামর্শ দিলেন যে এমন একটা সাবজেক্ট চয়েস করো যে সাবজেক্টে তোমার থেকে ভালো রেজাল্ট নাই, তাহলে তুমি ওখানে ভালো করলে সুযোগ থাকবে। ওই চিন্তাধারা থেকে আমি ভর্তি হয়ে গেলাম অ্যাগ্রোনমিতে। আচ্ছা, এবং অ্যাগ্রোনমিতে এমএস করলাম। এবং ওখানে যারা টিচার ছিলেন তারা মানে সবচাইতে যে মানে যে স্যারটাকে সবাই ভয় পাইতো, আমি ওই স্যারকে চয়েস করলাম। কারণ উনি আমাকে নিজে বললেন যে তুমি আগে ক্যাম্পাসে সবার কাছে জানো যে আমি আমার কাছে করা যাবে কিনা, কারণ উনি নিশ্চিত যে হলো ওনার কাছে ভর্তি হলে ভয়ে চলে যায়। ও আচ্ছা, এই জায়গা থেকে আমাকে আমি পরে বললাম যে স্যার আমি খবর নিয়েছি একজনও আপনার এখানে আন্ডারে মাস্টার্স করার জন্য একজন আমাকে সুপারিশ করেনি। আচ্ছা, তারপর আপনি কেন ডিসিশনটা নিলেন? হ্যাঁ, আমি সবসময় আমার চিন্তাধারা একটা কনসেপ্টের মধ্যে, সেটা হলো যে কোনো জিনিস কঠিনভাবে অর্জন করাটা সবসময় সাস্টেইনেবল বেছে নেওয়া, মানে চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে হলো জীবনের উন্নয়নের জায়গা। এই জন্য আমি সহজভাবে কোনো জিনিস মানে এক্সপেক্ট করি না এটাকে। ওই চ্যালেঞ্জ নিয়েই বললাম যে তাহলে এই জায়গায় যেহেতু সবাই মানা করছে, মানে এখানে ভর্তি হলেই জিনিসটা সহজ হবে, কারণ ওনার অধীনে মাস্টার্স করা মানে কেউ কোশ্চেন করতে পারবে না। ফলে ওনার অধীনেই ভর্তি। এখন কিন্তু উনি বললেন যে আমি এখন মাস্টার্সে কি বলে ছাত্র ভর্তি করাই না, পিএইচডিতে করাই, অসুবিধা নাই, তুমি মনে করো যে আমার অধীনেই আসো। উনি আবার ওই ডিপার্টমেন্টে আরেকজন স্যার আছেন খুব মানে ভালো আর কি। তো স্যার উনি মিটিংয়ের মধ্যে বললেন, পরিচয় করে দিলেন যে তোমার সুপারভাইজার থাকবেন হলো প্রফেসর আব্দুল করিম, আর আমি মানে উনি আসেন মানে আমি আছি তোমার সাথে। আচ্ছা, এমন কোনো সমস্যা নেই। উনি কমিটির মধ্যে থাকলেন। কিন্তু এখানে শিক্ষকদের
কিছু কিছু জায়গায় কিছু শব্দ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। ওখানে আমার যে সুপারভাইজার প্রফেসর আব্দুল করিম স্যার, উনি খুব জেন্টেলম্যান আর কি, খুব ভালো। মানে কি, মানে আমাদের এখনকার সময়ে শিক্ষকদের ক্ষেত্রে যে পলিটিক্সের যে জায়গাটা এবং স্টুডেন্টকে ব্যবহার করার যে জায়গাটা, সেটা কিন্তু ওনাদের মধ্যে নাই। বলে ওনারা ছাত্রকে ওভাবেই, উনি সবসময় বলতেন, আমাকে একটা মানে ডায়লগ ইউজ করতেন যে আমার কেন জানি মনে হয় তুমি খুব ভালো, তুমি অনেক ভালো করবা। তো আমি দেখতাম যে এই এই যে শব্দটা, এটা কেন জানি আমার কাছে মনে হয় আমি মনে হয় আসলেই ভালো, কিন্তু আমি জানি যে এরকম, কিন্তু আমার আমি ভালোই মনে হয়। পরে আমি আরো বেশি স্পিড দিতাম এটাতে। পরে এক সময় দেখেন আসলে বলতেছে না, তোমাকে বলছি না তুমি অনেক ভালো। এরকম করতে করতে ওখানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ওই সময়ের মধ্যে কেউ কিন্তু জিপিএ 4 মানে মাস্টার 4 পায়নি, 2 জন আমরা পাইছি। আচ্ছা 2 জন পেয়েছেন। একজন ছিলেন হলো, উনিও কিন্তু হলো ওই ঠাকুরগাঁয় বাসা, উনি হাজিজান না ময়মনসিংহে থেকে পাশ করা আর কি, গ্রাজুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো টেকনোলজিতে আছে, বেশ সিমসাম পরিষ্কার মানুষ। উনি ফার্স্ট পেয়ে গেছিলেন, তারপরে তার আগে আরেকজন ছিল আমার বড় ভাই, উনি, আর তৃতীয় এসে আমি পেয়েছিলাম ওখানে। এই 3 জন লোকই স্টুডেন্টই ওখান থেকে আমরা জিপিএ 4, আসলে এটা হলো অ্যাগ্রোনমিতে, বিশেষ করে অ্যাগ্রোনমিতে জিপিএ 4টা ছিল খুব কঠিন কাজ, মানে খুব চ্যালেঞ্জ ছিল আর কি, বিশেষ করে ওটা সবগুলো হয়ে গেছে। ওই যে ছাত্রদের জীবনে শিক্ষকরা এক একজন মানুষ গড়ার কারিগর, যদিও এই কথাটা এই সময়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ আমরা জানি না, কিন্তু আপনারা সেই সময় অনেক সৌভাগ্যবান, তেমন শিক্ষকই আপনারা পেয়েছেন। আমার মনে হয় আমরাও সেই জেনারেশনের মধ্যেই পড়েছি, আমরাও ভীষণ রকম ভালো ভালো শিক্ষক পেয়েছি। স্যার, আপনি এমএস করলেন এবং এমএস গবেষণায় আপনি পানির চাপ এবং একই সঙ্গে পটাশিয়ামের বিষয়টি বেছে নিয়েছেন। এই বিষয়টি একটু জানতে চাই ছোট্ট করে। এটা ছিল যে আমাদের নরমালি গমের প্রোডাকশন তখন খুব কম ছিল। 2000 দশকের দিকে গমের ফলন ছিল 800 কেজি পার হেক্টর। আচ্ছা। এবং তখন মেইন সমস্যা ছিল যে গমের জমিতে সেচ ব্যবস্থা খুব মানে ছিল না, অ্যাভেলেবল ছিল না। তো যেহেতু সেচের পরিমাণ কম পাচ্ছে, সেচ কম হলেই গমে এখানে হলে পানির ইরিগেশন কম, 3টা মিনিমাম ইরিগেশন 3 থেকে 4টা দিতে হয়। এটা ঠিক মতন দিতে না পারলে ফলন অনেক কমে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা যদি বলি যে 93% মতন এই ফলন কমার পিছনে পানির ভূমিকাটা বেশি, শেষ। তো ওইখান থেকে আমার স্যার বললেন যে আমরা যদি একটা কৌশল বের করি যে পটাশিয়াম আবার কি করে। পটাশিয়ামের কাজটা হলো, এটা যখন পানি কমে যায় গাছে, তখন পাতার মধ্যে গার্ড সেল যেটা, ওটা মানে স্কুইজ হয়ে আসে, মানে 4-5টা পাতা 4-5টা শুকিয়ে যায়, পানি পেলে ওটা ফুলে ওঠে, স্টোমাটা বের হয়ে আসে। আচ্ছা। স্টোমাটা যখন বের হয়ে আসে তখন হলো যে স্টোমাটা ওপেন হলেই বাইরের থেকে গ্যাস, যেমন হলো যে কার্বন ডাইঅক্সাইড ভিতরে চায়, আর ভিতর থেকে রেসপিরেশনে অক্সিজেনটা বের হয়ে যায়, এবং যেগুলো হিট যেটা জেনারেট করতেছে সেই হিটটা ভ্যাপার আকারে বের হওয়ার পরে গাছ কুলিং সিস্টেমে থাকে, মানে গাছের জন্য ভালো পরিবেশ। তাই মানে পুরো জিনিসটা নির্ভর করছে হলো পানির উপরে। এই পানি কমে গেলে এখানে পটাশিয়ামের ভূমিকা হলো যে এই স্টোমাটা যে ক্লোজ এবং ওপেন করা, এই কাজটা কিন্তু পটাশিয়ামের। আচ্ছা। যখন পানি কমে যাচ্ছে তখন পটাশিয়াম অ্যাকুমুলেশন হচ্ছে। আমরা যদি বেশি পরিমাণ দিই তাহলে অ্যাকুমুলেশন হওয়ার কারণে সেখানে হলো যে গার্ড সেলটাকে, মানে এটা যেহেতু ফ্ল্যাসিড হয়ে আসে, সেটাকে ফ্ল্যাসিড হতে দেয় না, কিছুটা হলেও কন্ট্রোল করে এই প্রেশারটা। ফলে ওপেন থাকে, কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করে, ফটোসিনথেসিস মানে শর্করা উৎপাদন বেড়ে যায়, এবং ভিতরে যে হিটটা হচ্ছে সেটাও বেড়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা পটাশিয়ামের বিভিন্ন মাত্রা ব্যবহার করে আমরা দেখলাম যে পটাশিয়ামের মাত্রা যেখানে মাঝারি ধরনের, সেই জায়গার ক্ষেত্রে বিভিন্ন রেট আমরা ব্যবহার করছি। এবং স্ট্রেস যেটা বলা আছে, স্ট্রেস হলো যে পানির স্বল্পতা, আমরা একবারে সিভিয়ার, মারাত্মক, মাঝারি এবং এইভাবে দেওয়ার পরে আমরা দেখলাম যে পটাশিয়াম এখানে কিছুটা, মানে আমরা অনেক সময় আমরা বলি একটা শব্দ আছে, অধিক শোকে পাথর, অর্থাৎ যখন হালকা চাপ পড়ে তখন কান্না আসে। আচ্ছা। এখানে কিন্তু যে পানির ক্ষেত্রে ঘটনাটা, পটাশিয়ামের ঘটনাটা কিন্তু একই রকম।
যখন বেশি পরিমাণ শোকে চলে আসে তখন কিন্তু দেখা যায় আর কোনো শব্দ নাই। নাই। পটাশিয়ামটা যখন ওখানে দেখা অ্যাকুমুলেশন গাছে বেশি হয়ে যায় তখন আর ওই সিভিয়ার যে স্ট্রেস সেটা সে মিটিগেট করে ফেলে। আচ্ছা। মিটিগেট করার কারণে গাছের ফিজিওলজিক্যাল কাজগুলো স্বাভাবিকভাবে চলতে থাকে, ফলন কমবে। মানে একটা হলো নর্মাল পরিবেশে থাকলে একটা, আর প্রতিকূল পরিবেশে থাকলে কিছু না কিছু প্রবলেম হবে। তো আমরাও এটা বলি যে ফলন কিছুটা কমবে, কিন্তু এই পটাশিয়াম ওটাকে দেখা গেছে যে পানির স্বল্প অবস্থায় সে ফলনটাকে কমছে, কিন্তু কমছে, লসটা কম হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা করছে। আমরা এটাকে এই জায়গা থেকে আমরা ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে যাচ্ছিলাম। জি স্যার, আপনি শিক্ষকতা জীবন শুরু করলেন কখন? শিক্ষকতা আমি ওই পরপরই। 2002 সালের দিকে, 3 সাল। আমার ডিফেন্স হয়নি, মাস্টার্সের আমার কাজ শেষ হয়ে গেছে, সব কিছু ক্লিয়ার। তো আমি ওখান থেকে আমি ওইখানে ভর্তি হয়েছিলাম যে ওইখানে শিক্ষক হিসেবে জয়েন করব, কিন্তু আমার কিছু সিনিয়র ভাই আছে ওই সময়ের মধ্যে, দেখলাম যে এরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুনলাম যে শিক্ষক কিছু নিয়োগ দিচ্ছে পার্ট টাইম। তো ওখানে আমি আমার বড় ভাই এবং আমার কিছু শিক্ষক আছে যাদের কাছে পরামর্শ নিলাম। আমার সুপারভাইজারকে বললাম যে স্যার ওখানে তো শিক্ষক নিয়োগ দিচ্ছে, যে তুমি এখানে কবে হবে এর জন্য ওয়েট করো না, তুমি ওখানে যেখানে হোক এখন তুমি চেষ্টা করে যাও। হ্যাঁ, ওই জায়গা থেকে আমি চেষ্টা করতে গিয়েই বিভিন্ন জন বিভিন্ন সাইড থেকে একটা কম্বাইন্ড হেল্পের কারণে আসলে আমি এই শেরে বাংলাতে যে হয়ে গেছে এটা হলো এখনকার সময় হলে হতো না। তখনকার সময়টা ছিল আসলে রেজেক্ট, যখন মানুষের ফেভার করে যেটা, সেটাই ছিল এটা। যে ওই সময়ের মধ্যে আমরা যারা পাশ করছি, আমাদের যারা সিনিয়র এখান থেকে পাশ করছে, তাদের মাঝখানে চাকরির একটা সময় গ্যাপ গেছে ওই সময়টাতে। ফলে ওরা 2001-এর ওই দিকে, মানে 2-3-এর দিকে আমার সিনিয়র নাই, তাদের বয়স চলে গেছে। আমাদের যারা জুনিয়র যারা, তারা ওই শেরে বাংলার থেকে তারা তখনও পাশ করেনি। ফলে দুইটার মাঝখানে আমি বাইরের থেকে এসে কিন্তু ওখানে একটা মানে সুযোগ পেয়ে গেছে। আমি আগে বললাম যে আল্লাহ তাআলা যে মানুষের রিজেক আসলে যেভাবে সেট করা ওটা সিস্টেমে একটা হয়ে যাবে আর কি। চমৎকার। এরপরে স্যার আপনি দক্ষিণ কোরিয়ায় পিএইচডি করতে কখন গেলেন? এটা তো 2007 সালে বোধহয়। 2007-এ আমার সাথে এখানে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির এক প্রফেসর 2006-এর দিকে, জি 6-7 ওই সময়ের মধ্যে, উনি উইড সায়েন্টিস্ট ইন্ডিয়ান, আমরা একসাথে এখানে একটা কোর্স নিতাম। উইড সায়েন্সটাকে আমরা এখানে সুন্দর করে আমাদের ইউনিভার্সিটিতে সিলেবাসটাকে ইমপ্রুভ করতেছিলাম, দুইজন একসাথে কাজ করতাম। তো 6 মাস কাজ করতে গিয়ে উনি আমাকে বললেন যে তুমি ওয়েট করো, আমি তোমাকে ওখানে ফিরে গিয়ে তোমাকে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে আমার ল্যাবেই তোমাকে নিয়ে যাব পিএইচডি করার জন্য। তো আমার ওই সময়ের মধ্যে আমি বিভিন্ন জায়গায় লিখতাম আর কি, তখন মানে কমিউনিকেশনটা খুব কঠিন ছিল। আচ্ছা, তখন হয়তো আমরা যাইতাম মূলত 10 নম্বরের দিকে, ওইখানে সাইবার ক্যাফে বসে 1 ঘন্টা 2 ঘন্টা ব্রাউজ করতাম, মানে অত সহজ ছিল না। ওনার সঙ্গে কিভাবে আপনার পরিচয়? এটা আমি ওইভাবে মানে আমি কয়েকটা জায়গা থেকে ইয়া নিলাম। একজন আমাকে কোরিয়ার থেকে, সাউথ কোরিয়ার থেকে কনফারেন্স থেকে আসলো, আসার পরে আমাকে বললো যে এই নাম্বারগুলোতে লিখতে পারো। আচ্ছা, তা আমি ওখান থেকে ওদের কিছু আইডিয়া নিলাম যে কিভাবে লিখবো। তো এক্ষেত্রে হচ্ছে যে প্রফেসরের কাছে লিখি আমরা, লেখার নিয়ম হলো ফরম্যাট আছে। ফরম্যাট মানে কি, এখানে কিছু চিন্তাধারা থাকে যে ওই যে তাকে অ্যাপ্রোচ করার জন্য আমাকে 2-1 জন বুঝিয়ে দিল যে তার কিছু পেপার পড়ো। আচ্ছা, পেপার পড়ার পরে তাকে তুমি নক করো এবং তাকে বলো যে তোমার এই পেপারগুলো আমি পড়ছি, আমার মানে বাংলাদেশে এই ধরনের কিছু কাজের মানে ল্যাকিং আছে, আমি তোমার এখানে কাজটা করলে আমি দেশের কল্যাণে কাজ করতে পারবো, এই ধরনের কিছু পয়েন্ট দিয়ে তাকে মানে স্পেসিফিক দিলাম যে এই পেপার। তখন সে বুঝতেছে যে সে আমার পেপার পড়ছে, চাপা মারেনি, কনভিন্স হয়ে গেছে। যার কারণে সে হঠাৎ করে দেখলাম যে আমাকে বললো যে তুমি তোমার ভালো লাগছে আমার, তুমি আমার ল্যাবে আসতে পারবা। পরে কাগজপত্র পাঠিয়ে দিলাম, ওখানে হয়ে যাচ্ছিল। এই সময় ওই আমেরিকান যে প্রফেসর উনি বললেন যে এটা বাদ দিয়ে তুমি বরং ওয়েট করো, নেক্সট ডে আসো। আমি বললাম যে না, আমি চিন্তা করলাম যে এখন আমার হাতে অপশনটা আছে,
এটা আমি এখনই ব্যবহার করব। নেক্সট টাইম নাও থাকতে পারে। আর ওনার কাজ ছিল হলো যে সেটা হলো আমার এই যে স্ট্রেস এই রিলেটেড কাজ করে, কিন্তু আমার ওই আগে যে এমএসএস সুপারভাইজার উনি ছিলেন, উনি বললেন যে সবচেয়ে ভালো স্ট্রেসের কাজ হচ্ছে কোথায়, ইনভিট্রো ফিজিওলজি, মানে ফিজিওলজির জায়গা। একটা হলো যে ওপেন সারফেসে যখন আমরা কোনো গাছ লাগাচ্ছি, এই গাছটা পানির অভাবে হয়েছে কিনা কিংবা হেভি মেটালের কারণে হয়েছে কিনা, হাই টেম্পারেচারের কারণে, এটা কিন্তু কন্ট্রোল না। আমি কিন্তু স্পেসিফিক বলতে পারতেছি না, আচ্ছা, কারণ অনেকগুলো ফ্যাক্টর জড়িত। জি, এই শুধু আমরা যদি বলি যে এই ঘটনার কারণে ঘটছে, সেটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না। তখন Judge আমাকে করা স্যার, কঠিন হ্যাঁ খুব। স্যার বললেন যে তুমি ভালো ফিজিওলজি জানতে চাইলে ইনভিট্রো ফিজিওলজিতে যাও। তো আমি ইনভিট্রো মানে টিস্যু কালচার কন্ট্রোল, ওখানে ইনকিউবেটরের মধ্যে বাচ্চা আছে, ওখানে অন্য কোনো ধরনের সাপোর্ট নেই, যা ঘটনা ঘটছে স্পেসিফিক ওই জায়গায়। ওনার কথা অনুযায়ী আমি তখন চিন্তা করলাম যে এনার কাছেই পড়া ভালো। আমরা বললাম যে আমাদের বাংলাদেশে হার্বাল মেডিসিনগুলো কাজ করে না। আমরা খাচ্ছি, অনেকের সময় দেখছি যে কেউ বলছে যে আমার মাথায় চুল ছিল না, আচ্ছা, কিন্তু আবার কেউ বলছে যে 99 জন বলছে যে এটা দিলে কাজ করে না, আবার একজন বলতেছে যে আমার চুল ছিল না এখন চুল আসে। দুইজনেই সত্যি বলছে, কারণ এটা হলো আমাদের গবেষণার মেন জায়গাটা। মানে আমাদের এখানে ল্যাকিং যেটা, সেটা হলো সাউথ কোরিয়াতে ওরা হার্বাল মেডিসিন যেটা, সেটা হলো টিস্যু কালচার প্রক্রিয়ায়, জি, ওখানে যে কম্পাউন্ডটা, আমি যদি বলি যে প্যারাসিটামল খেলে আমার জ্বর কমবে, কেন কমবে? কারণ প্যারাসিটামলের মধ্যে ওই যে নাপা যদি আমরা খাচ্ছি, সেখানে বলে 500 mg, জি, মানে 500 mg যেটা আছে, এইটা প্যারাসিটামলের যে গ্রুপটা, এই প্যারাপাইল এই জিনিসটা আছে বলেই কিন্তু কাজ করছে। কিন্তু আমাদের যে মেডিসিনটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা যে হার্বালগুলো ব্যবহার করছি, এখানে যে পরিমাণ থাকা দরকার, যে কম্পাউন্ড থাকা দরকার, সেটা অ্যানালাইসিস করা নাই। আচ্ছা, আমরা পুরো জিনিসটা গাছটাকে একবার পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে তৈরি করছি, ফলে গাছের সব জায়গায় কিন্তু ওই উপাদানগুলো থাকে না। ওখানে আমার থাকে না। কাজটা ছিল সেকেন্ডারি মেটাবলিজম, অর্থাৎ হলো গাছের কোন সময় এই কম্পাউন্ডটা, এটা হলো অ্যান্টি অ্যালার্জির। আমার কাজ ছিল হলো যে ননি নামে একটা হলো যে ফ্রুট আছে, সুপার ফ্রুট বলে এটাকে, এই ফ্রুটটার লিপ থেকে, মানে আমি যেটা কাজ করছিলাম, লিপ থেকে অ্যাডভেন্টিসিয়াস রুট, ছোট ছোট রুট টিস্যু কালচারে তৈরি করে, ওইখান থেকে আমরা বায়োরিয়েক্টর কালচার সিস্টেম আছে, ওটা তো অনেক বড় কালচার সিস্টেম। মানে আমরা একটা গাছ কাটতেছি, একটা জঙ্গল কাটতেছি, এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে যে আমরা টিস্যু কালচার প্রক্রিয়ায় 1 কেজি ড্রাই ম্যাটার যেটা ওখান থেকে পাবো, সেটা 1000 কেজি গাছ কাটলে যা হবে তার থেকে বেশি পাওয়া যাবে এখানে। এই টেকনোলজিটা ছিল ওখানে। বাহ, এবং আমরা গাছ কাটবো না, কারণ গাছ কাটলে এক সময় দেখা যাবে যে, আর বাইরের পরিবেশে, আমি একটু আগে বললাম, বাইরের পরিবেশে যে গাছের মধ্যে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, সেটা আসলে তৈরি হচ্ছে কিনা, কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে। ফলে একটার কারণে হওয়ার কথা ছিল, আর একটার কারণে ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। যে সময় হওয়ার কথা ছিল সে সময় হয়নি। হয়তো দেখা যাচ্ছে আমি যে সময় হারভেস্ট করছি ওই সময় গাছের মধ্যে নাই, আবার রুটের মধ্যে থাকার কথা ছিল সেটা রুটের মধ্যে নেই, আছে হলো ফ্রুটের মধ্যে। তাহলে আমরা স্পেসিফিক এখানে কাজগুলো কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। ওখানে যেটা আমরা কাজ করতাম, জিনছ্যাং কিংবা জিনছ্যাং যেটা ওয়ার্ল্ডে, কোরিয়ান জিনছ্যাং, এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম, রেড জিনছ্যাং বলে, এটা ওয়ার্ল্ড নাম করা। এবং এটা খেলে আমরা বলছি যে ডায়াবেটিক্সের ইনসুলিন দেওয়া লাগবে না, আসলেই লাগে না। আচ্ছা, কারণ হলো যে আমাদের এখানে জায়গাটাতে আমরা ওই কম্পাউন্ডটা আইসোলেট করি না, কম্পাউন্ড আইসোলেট করতে হবে, ওইখানে আমরা এই কাজগুলো করতাম। যে এটা কি বাংলাদেশে সম্ভব জিনসেন? হ্যাঁ, বাংলাদেশে যারা অনেক কোম্পানি আছে, যে মানে কিছু কিছু কোম্পানি আছে, আমি নাম বলতেছি না, জি, প্রোডাক্টগুলান মানে প্রোডাক্টের মধ্যে কম্পাউন্ড যেটা থাকা দরকার সেটা নাই, নাই। যার কারণে আমি নাম বলছি না। আচ্ছা, তাদের সাথে আমার অনেক, এখানে বড় বড় কোম্পানিগুলোর সাথে আমার বাইরের থেকে আসার পর আমি কিন্তু তাদের সাথে করছি, মানে চেষ্টা করছি যে ওই টেকনোলজি আমি আপনাদেরকে এনে দিচ্ছি। মালয়েশিয়ান যারা ছিল, মালয়েশিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারা ওখানে গিয়ে আমি তাদেরকে দিচ্ছি, মানে ট্রেনিং দিচ্ছি এই বাহ। কম্পাউন্ডের উপরে। রিঅ্যাক্টর মানে যে সিস্টেম যেটা আছে, মাস প্রপাগেশন, ওইটা ছিল আমার ওখানে মেন টেকনোলজি আর কি। সেটাকে আমি এখানে দেশে আনার জন্য খুব চেষ্টা করছি, তারা হেল্প করার চেষ্টা করছে। মালয়েশিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওখান থেকে 5 কোটি দিয়ে প্যাটেন্টটা নিয়ে গেছে, ছোট্ট একটা রুট। আচ্ছা, আমি সেটা ওখান থেকে, আমার প্রফেসর আমাকে ফ্রি দিয়েছিল,
আচ্ছা, আমি নিয়ে যাচ্ছিলাম এখানে। আমি বললাম যে আমি এই সিস্টেমটাকে দেশের মধ্যে এস্টাবলিশ করে দেবো, কারণ এই ব্যাপারে আমি জানি। আমি ওখান থেকে ফিরে আসছি একই কারণে। আচ্ছা, ওখান থেকে ফিরে আসছি, আমি যাই যে আমি দেশে এই টেকনোলজিটা এস্টাবলিশ করতে চাই। কিন্তু অনেকদিন পর্যন্ত আসার পর পর্যন্ত এটা মানে ওখানে দুইটা প্যাটেন্ট আছে আমার, কোরিয়ান। একটা হলো যে স্যার এই প্যাটার্নটা নিয়ে শুনতে চাই, সেটা কি আপনি করতে পারলেন যেটা আপনি নিয়ে আসলেন স্যারের কাছ থেকে? ওই প্যাটেন্টটা যেটা করা আছে সেটা ওখানে আমার ওই ইয়াগুলো না আছে, আমি এখানে তৈরি করতে পারি। কোনো সময় আমার টেকনোলজি জানা আছে, জি, আচ্ছা, এবং ওইখান থেকে তারা আমাকে হেল্প করবে এই জায়গাটাতে। কিন্তু এখন পর্যন্ত মানে অনেক দৌড়াদৌড়ি করার পরেও মানে আমি এই জায়গাটাতে মানে নিতে পারিনি। তারপরে এখনো কিন্তু আমি ওই টেকনোলজি এস্টাবলিশ করার জন্য যে পিছিয়ে গেছি তা না, আমি সোর্স খুঁজতেছি আর কি। আচ্ছা, সহযোগিতাটা পাচ্ছেন না বলতে সহযোগিতা পাচ্তেছি না এইভাবে। মানে এখানে এসিআর সাথে একটা ইয়ে ছিল, মানে সে কিন্তু তারা এগ্রি করছিল, কারণ টেকনোলজিটা খুবই ভালো। খুবই ভালো। কিন্তু সেটা এবং এই আমরা যদি এখন বাংলাদেশে এই যে দুইটা প্যাটেন্ট আছে ওখানে কোরিয়া, কিন্তু আমার প্যাটেন্টের দিয়ে কিন্তু দুইটা কোম্পানি চলে। বাহ, আচ্ছা, ওরা স্টিল কিন্তু আমার সাথে যোগাযোগ আছে। কি তারা ধরনের help প্যাটার্ন করতে ছিল সেই দুটো কোরিয়ায়? একটা হচ্ছে যে এই যে মানে এন্টি রিঙ্কেল, অর্থাৎ হলো যে কম্পাউন্ডটা আমরা আইসোলেট করছি, ওই কম্পাউন্ডটা কি করবে, আপনি ধরেন যে এই যে আমরা অনেক সময় ওলে কিংবা বিভিন্ন কোম্পানির সিরামগুলো ব্যবহার করছিলাম, লেখা থাকে অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং আসলে বেসিক্যালি অ্যান্টি এজিং তখন কাজ করবে যখন ওর মধ্যে কোলাজেন প্রোটিন থাকবে। আপনি দেখবেন যে ওই গায়ের মধ্যে লেখা আছে কোলাজেন প্রোটিন। যদি কোলাজেন প্রোটিন থাকে তাহলে পরে আপনার প্রোটিন মানে পেপটাইড, পেপটাইডটা যখন আপনি এখানে মাখবেন তখন পেপটাইডটা করবে কি সেল ডিভিশন কিন্তু বাড়াবে। আর সেল ডিভিশন যখন বেশি হবে তখন মুখটা আপনার টান পড়বে, ফলে হলো যে মনে হবে যে বয়স কমে গেছে। এই হচ্ছে মানে মেকানিজম। আর আপনার কন্টিনিউয়াস আমরা কি হচ্ছে আমাদের বডিতে প্রচুর পরিমাণ হাইড্রোজেন, আমরা একটু যখন টেনশনে পড়ছি তখনই কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা কি করছে, আমাদের যে স্ক্রিনের মধ্যে সেলের মধ্যে যে হলো লিপিড আছে এবং প্রোটিন আছে স্যান্ডউইচ প্রোগ্রামে, সেল মেমব্রেন যেটা বলে, যখনই আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড টেনশনে পড়তেছি হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হচ্ছে। ও ভিতরের যে প্রোটিনটা আছে মানে লিপিড যেটা, মানে দুই পাশে প্রোটিন মাঝখানে লিপিড সেলটার প্রত্যেকটা সেলে, ওই মাঝখানের যে লিপিডটা আছে ও ভেঙে দিচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো যখন আপনি দেখেন যে একটা স্যান্ডউইচের ভিতর থেকে যদি আপনি একটা চিকেনটাকে টান দেন তাহলে কি হবে, কুচকে যাবে। তো আমাদের সেলের মধ্যে যে ইয়াটা আছে লিপিডটা যদি নিয়ে নেওয়া ওটা হয়, যখন সে ভেঙে ফেলছে তখন কিন্তু চামড়াটা কুচকে যাচ্ছে। এটাকে মানে বাড়ানোর উপায়টা কি, বাড়ানোর উপায়টা আমাদের টেকনোলজি ছিল এখানে, যে আমরা যদি পেপটাইডটা গাছ থেকে, মানে আমরা বলছি যে কেমিক্যাল না, গাছ থেকে পেপটাইডটাকে আইসোলেট করে স্পেসিফিক, ওইটা যখন আমরা ইয়া তৈরি করতেছি, জেল তৈরি করতেছি, ক্রিম তৈরি করতেছি, ওইটা হালকা একটু যখন আপনি দিবেন তখন হবে কি ওই পেপটাইডটা সেল ডিভিশনটা বাড়াই দেবে। এবং ওই যে আমরা অনেকগুলো ইয়া খাচ্ছি, যেমন ভিটামিন সি, ভিটামিন কে, এরপরে হলো যে আমরা খাচ্ছি হলো যে অ্যান্টি অক্সিডেন্ট, চা খাচ্ছি এখানে, কফি খাচ্ছি, এগুলোর মধ্যে কিন্তু অ্যান্টি, আমরা যদি খাচ্ছি যখন তখন এরা কি স্ট্রেস রিমুভ করছে। কেন, এর মধ্যে যে পলিফেনোলিক্স আছে, ওই চা কিংবা কফি ওই গাছের মধ্যে যে উপাদানটা আমরা নিয়ে আসছি, জুসটা খাচ্ছি, এরা করছে কি বডিতে যাওয়ার পরে আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরি হচ্ছিল যেটা লিপিডটাকে ব্রেকডাউন করবে, ওইটাকে সে কি করে ভেঙে দেয় হাইড্রোজেন পারঅক্সাইডটাকে। ফলে ওর টক্সিক ইফেক্ট না থাকার কারণে আমরা কিন্তু রিল্যাক্স ফিল করি। এই জন্য এই পলিফিনোলিক্স, রঙিন যত ফ্রুট আছে আপনি খাবেন, ন্যাচারাল রঙিন ফ্রুট, রঙিন সবজি যত আছে আপনি খাবেন, দেখবেন যে আপনার কিন্তু ওইগুলো লাগবে না, ওই কোলাজেন প্রোটিন লাগবে না, কারণ এর মধ্যে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। এরকম সাপ্লিমেন্ট না নিয়ে আমরা তো আসলে স্যার ন্যাচারাল সোর্সটা করতে পারি, যে আসলে ফল থেকে নিতে পারি, ওটা কি আসলে স্যার বেটার না? যদি এটা খুব চমৎকার। আমাদের মানে এই জায়গাটাই এখন আধুনিক বিশ্ব হচ্ছে এই জায়গাতে অবস্থান করছে। আচ্ছা, আধুনিক বিশ্ব অবস্থান করছে যে আমরা কোনো মেডিসিনও নিতে চাই না, আমরা খাবো, কিন্তু খাওয়াটাই হবে মেডিসিন। এটাকে এখন বলছে ফুড ইন মেডিসিন। আপনি এখন দেখবেন যে আপনি যদি নর্মালি বিভিন্ন শপিং মলগুলো যান, সেখানে যেমন হলো যে লাস ফার্মা, এইরকম মিট ফার্মা, বিভিন্ন ধরনের বড় বড় ফার্মাসিউটিক্যাল যারা আছে, যারা ইয়া করছে, এদের শোরুমে গেলে কিন্তু এখন দেখবেন শুধু
কেমিক্যাল মেডিসিন নাই, জি এখানে দেখবেন আছে হার্বাল মেডিসিন, এখানে খাবার বিক্রি করতেছে। কনসেপ্টটাই হলো, আমি জাপানে গেছিলাম আমরা 5 জন মিলে, জি একটা গ্রুপ মানে গ্রুপ কোম্পানি, ওদের একটা ইয়ে ছিল নীলসাগর গ্রুপ, চেয়ারম্যান আমি এমডি আরও কয়েকজন মিলে গেছিলাম জাপানে। ওখানে সব খাবারে আপনি জুসটা খাচ্ছেন, এই জুসটা কিন্তু নর্মাল জুস না, আচ্ছা ওখানে পেপটাইড আছে, ওখানে এনজাইম আছে জুসের মধ্যে। আপনি জুস খাচ্ছেন কিন্তু এনজাইম খাচ্ছেন, বাহ মানে ডাইরেক্ট আপনি খাবারটা খাচ্ছেন। একটা বিস্কিট খাচ্ছেন 2800 কিলো ক্যালোরি, জি আপনি একটা বিস্কুট খাইছেন, আপনি খাওয়ার কাজ ব্যস্ত আছেন, সারাদিন আপনি হলো ঘুরছেন, ওই বিস্কিটের ক্যালোরি যথেষ্ট আপনার বডির জন্য। মানে চমৎকার। এটাকে বলছে ফুড ইন মেডিসিন। আমাকে এ ব্যাপারেও মানে হেল্প করার জন্য তারা বলছে যে তুমি আগায় যাও। আমি চেষ্টা করতেছি এখন কিছু মানে কাউকে যুক্ত করে জি ওই টেকনোলজিগুলো। ওরা কিন্তু হেল্প করার জন্য প্রস্তুত, কিন্তু আমি পারতেছি না খুব অল্প জায়গাতে যে এইটাকে কিভাবে সেটেল করা যায়। মানে প্রত্যেকটা জায়গায় মানে আমাদের যে বাংলাদেশে বিজনেস স্টাইলটা হচ্ছে এরকম R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটার জায়গায় আমরা টাকা খরচ করতে চাই না। মানে আমার প্রোডাক্টের কোয়ালিটি মানে ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে। আচ্ছা তো আমাদের এখানে টার্গেটটা হলো এরকম খুব স্বল্প, মানে আমি যাব চায়নার থেকে জিনিস এক্সট্রাক্ট নিয়ে আসবো, এখানে সেল করব, আমি এখানে নিয়ে এসে হলো যে প্যাকিং করব, পরে বিক্রি করে দেবো। আমরা তো ঝামেলা মানে দেওয়ার আমরা দরকার স্যার নেই। দ্রুত আসলে লাভ চাই, Right. আমাদের লোভটা আসলে বেশি। আমাদের সাস্টেনেবল না, মানে এই জায়গার কারণে আমরা কিন্তু ওই টেকনোলজিগুলো নিতে আসতে পারলে এই বাংলাদেশে। কিন্তু স্যার বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি কৃষি পণ্যের কথা বলি, যে ফসল উৎপাদন হচ্ছে, যে পরিমাণ আসলে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বা সার দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে কি আসলে এই যে খাদ্যদ্রব্যের যে গুণগত মান, ওটা কি আসলে ঠিক থাকে বা আমরা কি আসলে পাচ্ছি সেটা? মানে চমৎকার একটা মানে এই জায়গাটা আমি এই এতক্ষণ কিন্তু এই কথাটাই বলছিলাম, যে আমি আগে বলছি যে গাছের মধ্যে যে কম্পাউন্ডটা আমার শরীরের জন্য দরকার সেটা সব সময় যে থাকে তা না। কেন থাকে না? কারণ বলছে যে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস। তো যখন ধরেন যে আমার একটা কথা বলে আমি যাচ্ছি কোথায়, রংপুরে যাব, হাসপাতালে আমার কোনো আত্মীয় আছে, আমি হাসপাতালে যাওয়ার আগে হঠাৎ করে রাস্তার মধ্যে যাক যে কোনোভাবে হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি করলাম কি, গাড়ি পড়ে গেল, পানির মধ্যে গাড়ি ডুবে যাচ্ছে, তখন কি আমি আমার ওই রোগীকে নিয়ে চিন্তা করব নাকি আমাকে নিয়ে চিন্তা করব? তখন স্বাভাবিক চিন্তা থাকবে আমাকে নিয়ে। আমাকে নিয়ে। ঠিক গাছের ক্ষেত্রে এরকম, গাছ চিন্তা করছে তার ফল দিতে হবে, কিন্তু যখন দেখতেছি যে সে স্ট্রেসে বিভিন্ন চাপে পড়ে গেছে, তখন সে অন্য কিছু নিয়ে চিন্তা করবে না, তখন সে করবে তার স্বাভাবিক যে মেটাবলিজম সেটা চেঞ্জ করে দিয়ে সে সেকেন্ডারি কতগুলো প্রোডাক্ট তৈরি করে বেঁচে থাকার চেষ্টা করবে। তাহলে আমি যেটা চাচ্ছি সেইটা কিন্তু ওই সময় হচ্ছে না, স্বাভাবিকতা নষ্ট হচ্ছে। স্বাভাবিকতা নষ্ট হচ্ছে। এই জন্য আমাদের রিসার্চটার জায়গাটাতে আমরা যদি আমাদের যতগুলো অ্যাসেট আছে, আপনি কল্পনা করতে পারবেন না যে আমাদের যে সমস্ত এই যে হরিতকীট থেকে শুরু করে যতগুলো ইয়ে আছে, কি বলে, চিয়া সিড, সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের আছে। জি ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট প্রোডাক্টগুলো আছে নাই, যেটা সেটা হলো ধারাবাহিক রিসার্চ এবং কোয়ালিটি মেনটেন। এই যে আমরা সেফটি যে জায়গাটা, আমরা যদি মনে করেন এইগুলো জিনিস এই যে ঠিক করে নিতাম যে না স্প্রে করব, স্প্রে করার পরে একটা কতদিন পরে টক্সিসিটি থাকবে না, জি আপনি স্প্রে করতে পারবেন, কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে কতদিন পরে হারভেস্ট করলে সেটা ক্ষতি করবে না। এই রিসার্চগুলো আমরা করি না, কিছু কিছু করার চেষ্টা করছি, লিমিট আছে সবকিছু, কিন্তু সাস্টেনেবল না। মানে হয়তো কেউ একটা করছে ছোট কাজ, করার পর তার এই প্রজেক্টটা আসছিল, তারপরে আর টাকা নাই, পরে সে কন্টিনিউ করতে স্টপ হয়ে গেল, মানে ডিসকন্টিনিউ। নিশ্চয়ই এটা আমাদের বড়, আমরাও আশাবাদী, আমরা সেই রিসার্চগুলো নিয়ে কাজ করব এবং সেই সাস্টেইনেবিলিটি আমাদের ফিরে আসবে। স্যার, একটু জানতে চাই যে লবণাক্ততা এবং খরা সহনশীল যে ফসল, সেটি নিয়েও আপনি গবেষণা করছেন এবং ফলপ্রসূ কিছু কাজও হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। আমরা এখানে দেখছি যে লবণাক্ত অবস্থায় যেটা, এখানে যখন আমার বিশেষ করে সাউদার্ন পার্টটা, এখানে যখন আমরা কোনো ক্রপ করি তখন হয় কি, ওই সয়েলের মধ্যে থাকে প্রচুর সোডিয়াম। এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো, তারপর হলো যে ক্যালসিয়াম,
এগুলান যখন আস্তে আস্তে আপটেকটা বের হয়ে যায়, গাছের মধ্যে কিন্তু পানি যায়, ওটাও চলে যায়। জি। তো যখন এটা বেশি পরিমাণ যায় তখন এরা হলো যে একটা নির্দিষ্ট মাত্রা বাড়িয়ে গেলে টক্সিক হয়ে যায়। দেখা গেছে যে মাথায় গিয়ে গাছের মাথাটা যেটা টপ ওটা শুকায় গেছে সোডিয়াম বেশি জমার কারণে, তখন গাছ কিন্তু স্বাভাবিক গ্রোথ হচ্ছে না। আমরা এখানে যেটা কতগুলো মিটিগেশন স্ট্র্যাটেজি বলে, জি। আমরা দেখছি যে যদি ওইখানে বেশি পরিমাণ পটাশিয়াম অ্যাপ্লাই করি তাহলে সোডিয়ামকে রিপ্লেস করে দিচ্ছে, পটাশিয়ামটা ভিতরে যাচ্ছে, এবং পটাশিয়াম বেশি যাওয়া মানে আমি আগে বলছি গাছের ক্ষেত্রে পটাশিয়াম যেটা হলো তার স্টোমাটা ক্লোজিং এবং ওপেনিং এটা রেগুলেট করার কারণে গাছের মধ্যে এই স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রসেসটা চলতে থাকে। আর একটা হলো কিছু আমরা দেখি জৈব সার, এই জৈব সার আপনি যত দিবেন সয়েলের মধ্যে সেইখানে জৈব সার করবে কি ওই টক্সিক মানে যেগুলো সোডিয়াম আছে যেগুলো ধরে থাকবে, এবং অন্য যেগুলো বেনিফিশিয়াল সেগুলো গাছের মধ্যে আপটেক করবে, ফলে মিটিগেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষতি হবে। এখানে নর্মালি বলা হচ্ছে যে গাছের স্বাভাবিক ফলন থেকে একটু কমবে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করি গবেষণার মধ্যে যে কতটুকু কম লস হয়, লস হবে কিন্তু লসের পরিমাণ কমানো, স্বাভাবিকভাবে থাকবে না। এগুলো আমরা কিছু বিভিন্নভাবে কিছু কেমিক্যাল প্রয়োগ করছি। এর পাশাপাশি আবার কিছু ভ্যারাইটি থাকে আমাদের, অনেক দেশি কিংবা বাইরের কিছু জাম্পলাজম থাকে, এখানে আমরা করি কি এইরকম ট্রিটমেন্ট দিয়ে দিই। যেমন আমাদের বাংলাদেশে নর্মালি 16 মাত্রার মানে স্যালাইনিটি থাকে, সল্টের ইফেক্ট, তা আমরা করি কি এখানে 16 থেকে আরো বাড়াই দিই। দেওয়ার পরে আমাদের নিজস্ব যে জাম্পলাজম আছে যেগুলো দেশের বাইরের থেকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে এগুলো আমরা স্ক্রিন করি, টেস্ট করি যে কোন লাইনটা বেশি পরিমাণ সোডিয়াম থাকলেও এই 16 মাত্রার উপরেও সহ্য করতে পারে। যখন আমরা এটা হয়ে যায় তখন আমরা ওইটাকে সিলেকশন করে আবার ভ্যারাইটি ডেভেলপমেন্ট দিকে চলে যাই। এভাবে আমাদের কাজগুলো চলছে। এবং আর একটা জায়গায় মানে আমার কিছু ছাত্র এই যে লাস্ট সময়ের মধ্যে আমরা কিছু কিছু বিশেষ করে মে মাসের দিকে আপনি দেখবেন মে মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, ওই সময় আবার বোরো ধানটা হারভেস্ট হয়, বোরো ধান যেটা। তো ওই যখন বৃষ্টির পানি পড়ছে তখন ধানের ওই বোরো ধানটাকে পানি পেলেই গাছে থাকা অবস্থায় কিন্তু জার্মিনেট হচ্ছে, কিংবা আমি কেটে নিয়ে গেলাম রোদে শুকানোর পথ নাই, বাসায় নিয়ে জমা করছি, দেখা গেছে স্তূপের মধ্যে জার্মিনেশন হয়ে গেছে, ফলে ভালো কোয়ালিটির বীজও পাচ্ছি না আমরা, এবং এই জায়গার মধ্যে খাবার হিসেবেও কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। চমৎকার, একেবারে স্যার মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছিলাম, কিন্তু আমাদের হাতে খুব সময় কম। আমার কাছে মনে হয় স্যার আপনার সঙ্গে সারাদিন গল্প করি, আর আপনার যে স্বপ্ন, যে আপনার যে গবেষণালব্ধ জ্ঞান, আমরা খুব করে চাই বাংলাদেশে সেগুলো বাস্তবায়িত হোক, আপনি সহযোগিতাটা পান সবার কাছ থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আমাদেরকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকেও, আপনাদের চমৎকার কোশ্চেন এবং এখান থেকে প্রাণবন্ত আলোচনার জন্য। নিশ্চয়ই স্যার, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।